তো অলরেডি আমরা প্যানাল কোডের উপর দুইটা ক্লাস করেছি। প্রথম ক্লাসে ছিল আমাদের টোটাল ওভারভিউটা, দ্বিতীয় ক্লাসে ছিল আমাদের মোটামুটি 1 নাম্বার থেকে নিয়ে আমরা 52 এই পর্যন্ত আলোচনা কিন্তু করেছি। তো সেখান থেকে 10টা এমসিকিউ আপনি দাগিয়ে নেন আপনার কয়টা হচ্ছে। পাশাপাশি এই যে জিনিসগুলো আছে এগুলা থেকে আরও কীভাবে এমসিকিউ হইতে পারে সেটাও আমরা বলে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই ছিল আমাদের যে প্রশ্নটা, যে দণ্ডবিধি কবে কার্যকর হয়। আমরা বলেছি কার্যকর হওয়া, কুমেন্সমেন্টে আসা, এই যে দুইটা শব্দ একই জিনিস আমাদের প্রয়োগ করবে, অথবা ইনফোর্সমেন্ট, তিনটা শব্দর একটাই জিনিস আসবে। তো আমরা সবাই জানি আমাদের দণ্ডবিধি কার্যকর হয় 1862 সালে। এখন এইখানে আমরা আরও যে তিনটা অপশন দিয়েছি, এই তিনটা অপশনও আপনার যাতে মনে থাকে। 1860-এ এটা পাশ হয়েছিল, 1837-এ কী করা হয়েছে, প্রথম ড্রাফট জমা করা হয়েছিল, আর 1834-এ প্রথম ল কমিশন গঠন করা হয়েছিল। এইভাবে যদি চারোটা অপশন আপনার মাথার মধ্যে যদি ঢুকে যায় যে চারটা দ্বারা কি বলে, কারণ অনেক ক্ষেত্রে আপনার এমসিকিউটা কি আসতে পারে যে কবে পাস করা হয়েছে সেটা আসতে পারে, অথবা ড্রাফটটা কবে জমা দেওয়া হয়েছে সেটা চাইতে পারে, অথবা প্রথম ল কমিশন কবে হয়েছে সেটাও চাইতে পারে। তো তাহলে এই চারটা অপশনই চারটা এমসিকিউ কিন্তু। তাহলে আমাদের 1 নাম্বারটার অ্যান্সার হচ্ছে 1862 সালে কার্যকর হয়। এরপরে চলে আসি আমরা পেনাল কোডের 2 নাম্বার ধারা। পেনাল কোডের 2 নাম্বার ধারাতে আমরা কি জানি, বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে যেই অপরাধ করুক, নাগরিক কোন দেশের হোক আমাদের দেখার বিষয় না। তো তাহলে পেনাল কোডের 2 ধারা অনুযায়ী এই চারটা অপশনের মধ্যে কি অপরাধী হবেন, যে কেউ যিনি বাংলাদেশের মধ্যে অপরাধ করেছেন। তাহলে বাংলাদেশের ভিতরে নাগরিককে দেখার বিষয় না, ভূখণ্ড বাংলাদেশের, তার জন্যই পেনাল কোড প্রযোজ্য হবে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি যে আমাদের 4 নাম্বার যে ধারা দেওয়া আছে পেনাল কোডের মধ্যে, ওই 4 নাম্বার ধারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে বলে যে এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশনেও কি পেনাল কোড প্রযোজ্য হয়, মানে বাংলাদেশের ভূখণ্ড না, বাংলাদেশের বাইরে। কিন্তু কন্ডিশন হচ্ছে যদি আপনি বাংলাদেশি নাগরিক হন, অথবা বাংলাদেশে নিবন্ধিত জাহাজ অথবা বিমান বিশ্বের যেখানেই থাকুক যদি অপরাধ করে, তাহলে তার উপর পেনাল কোড প্রযোজ্য হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি বাংলাদেশি নাগরিক যিনি বিদেশে অপরাধ করেছেন তার জন্যই 4 ধারা প্রযোজ্য। এরপরে চলে আসি আমরা 5 নাম্বারটা। তো 5 নাম্বার ধারাটা পেনাল কোডের, সেখানে আমরা আলোচনা করেছি সেভিং নিয়ে। সেখানে বলে যে স্থানীয় আইনকে পেনাল কোড প্রভাবিত করবে না, বিশেষ আইনকেও প্রভাবিত করবে না, বিদ্রোহ এবং পলায়ন রিলেটেড যেই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে আইন আছে এগুলাকেও প্রভাবিত করবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে উপরের সবগুলো। ডি নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে আমরা 5 নাম্বারে যদি চলে যাই, এখানে আমাদের বলে যে সরকারি কর্মচারী বলতে ধারা 21 অনুযায়ী নিচের কাদেরকে বোঝানো হয়েছে। তো আমরা গত ক্লাসেও পড়েছি যে সেক্ষেত্রে আমাদের সরকারি কর্মচারীর মোটামুটি 11টার মতো বিভিন্ন শ্রেণী আমরা দেখেছি, ওই শ্রেণীগুলো মুখস্থ রাখবেন। তো সেখানে আমাদের প্রথমে ছিল কমিশন কর্মকর্তা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে। এরপরে ছিল আমাদের এই যে বিচারক বা ম্যাজিস্ট্রেট, এরা হচ্ছেন সরকারি কর্মকর্তার মধ্যে আসবেন। এটা ছাড়া সেখানে আমরা আরও দেখেছি যারা সরকারের যে কাউকে গ্রেফতারের দায়িত্বে থাকবেন, যেমন পুলিশ, সরকারের রাজস্ব আদায়ে থাকবেন যেমন এনবিআর, সরকারের জন্য জমি জমার কাগজপাতি যারা কি করবেন, রক্ষণাবেক্ষণ করবেন, নকশা তৈরি করবেন, যেমন সাব রেজিস্ট্রার আছেন, যেমন ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর আছেন, যেমন ইলেকশন কমিশন আছেন যারা ইলেকশন করে থাকেন। এটা ছাড়া সরকার থেকে যদি কেউ কাজের জন্য কোনো টাকা পয়সা নেয়, এরাও সবাই কী হবেন, এই সরকারি কর্মচারী বললে গণ্য হবেন। এটা ছাড়া এই যে জেলার যারা আছেন, মানুষকে জেলখানায় আবদ্ধ করে রাখার দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, এরাও সরকারি কর্মকর্তা বলে গণ্য হবেন। তো এইরকম 11টা আছে, এটা একটু কয়েকবার পড়ার চেষ্টা করবেন, মুখস্থ হয়ে যাবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা 23 নাম্বার ধারাটা বলেছিলাম, সেটা হচ্ছে 24 নাম্বারটা ডিসঅনেস্টলি, যে অসাধু উদ্দেশ্যে। তো এই অসাধু উদ্দেশ্যে মানে কি, আমরা বলেছি যে আপনি যেই লাভটার হকদার না, ওই লাভটা যদি আপনার কাছে আসে, অথবা যেই ক্ষতিটার আপনি আইনগতভাবে দায়ী না, সেই ক্ষতি যদি আপনার হয়, তাহলে অ্যান্সার হবে কি আমাদের অবৈধভাবে লাভ অথবা ক্ষতি। তাহলে ডিসঅনেস্টলি মানে হচ্ছে অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে যদি আমরা দেখি যে 34 ধারা সবচেয়ে গুরুত্বপূর্ণ লিখিত এমসিকিউ ভাইবার জন্য, আমরা বলেছি যে কমন ইন্টেনশন, সাধারণ অভিপ্রায়।
তাহলে 34 ধারা মূলত আমাদের কি বলে যে যৌথ অভিপ্রায় অপরাধ সংগঠন সম্পর্কিত জিনিসগুলো বোঝায় এখানে আমাদের। এরপরে 8 নম্বরে যদি আমরা চলে যাই, 8 নম্বর আমাদেরকে যে জিনিসটা বলতেছে যে ধারা 36 অনুযায়ী একটা অপরাধ সংগঠন হতে পারে কোনো কাজ করা এবং কোনো কাজ থেকে বিরত রাখা, দুইটা জিনিসের সমন্বয় অপরাধটা। তো এই কোনো কাজ থেকে বিরত থাকাটাকে কিছু কিছু শব্দে একটু এদিক ওদিক করে আপনাকে দেখি, কাজ করা এবং অবহেলার মাধ্যমে উভয়ভাবেই এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। কিছু কাজ করলেন, কিছু থেকে আপনি বিরত থাকলেন। 52 নম্বরটা তামাদি আইনও আপনি পাবেন, দেওয়া আছে যে গুড ফেইথ বলতে কি বোঝায়, সরল বিশ্বাস বা গুড ফেইথ। তো সেটা হচ্ছে কোনো কাজ যদি আপনি যথাযথ সতর্কতা, ডিউ কেয়ার এবং অ্যাটেনশন সহকারে যদি না করেন তাহলে গুড ফেইথ হবে না। আর 52 এতে আমরা গতকালকেই পড়েছি গত ক্লাসে, সেটা হচ্ছে যে হারবারিং বা আশ্রয় দেওয়া। এটা হচ্ছে যে আপনি যে একজন ব্যক্তি অপরাধ করার পর পুলিশ যাতে গ্রেফতার করতে না পারে, গ্রেফতার এড়ানোর জন্য তাকে যেই কোনো প্রকারের আশ্রয়, খাবার, কাপড় চোপড় যেই কোনো প্রকারের যদি সহায়তা করেন সেটা হারবারিংয়ের মধ্যে আসবে। ব্যতিক্রম হচ্ছে শুধু স্বামী স্ত্রী, আবার স্বামী স্ত্রীরও ব্যতিক্রম হচ্ছে 2টা ধারা। তাহলে নর্মালি একটা অপরাধ করার পরে যদি আপনি কাউকে কি করেন, সহায়তা করেন কোনো রকম, আপনি হারবারের মধ্যে পড়বেন, মানে আপনি অপরাধী হবেন। তবে স্বামী স্ত্রী করলে অপরাধী হবে না। তবে আবার স্বামী স্ত্রীও অপরাধী হইতে পারে পেনাল কোডে 2টা ধারায় পড়লে, যদি 130-এর অপরাধ হয় অথবা 157-এর অপরাধ হয় তখন ওই স্বামী স্ত্রীও হারবারিংয়ের মধ্যে পড়বে। তো এইখানে ছিল এই আমাদের টোটাল 10টা। তো জাস্ট এখন একটু শোনার চেষ্টা করি যে আসলে কার কটা হইছে।